একটা লাল গোলাপ নিয়ে মাঠ ভর্তি হাজারো ছাত্রছাত্রীর মাঝে আদিত্যকে প্রপোজ করে আফরিন। ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ড্যাশিং ছেলে আদিত্য। আদিত্য ভ্রু কুচকে তাকিয়ে আছে আফরিনের দিকে। অপরদিকে আফরিন ঘেমে একাকার। কি হবে? সত্যি যদি অ্যাকসেপ্ট করে নেয়, নয়তো যদি চটটর মেরে দেয় তাহলে? এই তো কিছু সময় আগের কথা। ক্লাস না হওয়াতে সব বান্ধবীরা মিলে ট্রুথ আর ডেয়ার খেলছিল। আফরিন সবাইকে অনেক কঠিন কঠিন ডেয়ার দেয়। যখন তার সময় আসে তখন কেউ আর ছাড় দিতে নারাজ। সবকিছু ছেড়ে আদিত্যকে প্রপোজ করতে বলে। আদিত্যকে আফরিন প্রচুর ভয় পায় আর দেখতে পারে না, কারণ তার অজানা। বান্ধবীরা ডেয়ার দিয়েছে ভার্সিটির বড় ভাই আদিত্যকে প্রপোজ করতে। ব্যাটা দেখতে মাশাআল্লাহ, কিন্তু ব্যবহার আস্তাগফিরুল্লাহ। কি আর বলবো, যেদিন আমাদের নবীনবরণ অনুষ্ঠান হচ্ছিল সেদিন সে আমার গায়ে এক বালতি জল ঢেলে দিয়েছিল। যদিও সেটা সবাই বলেছে ভুল করে করেছে, কিন্তু সে কখনোই এই ব্যাপার নিয়ে সরি বা কোনো রকম অনুতপ্ত হয়নি। ব্যাটা আসলেই বজ্জাত। যাই হোক, এখন তো বাস খাইতেই হবে। আমি তো ওনার সামনেই পড়তে চাই না। আর ওরা এখন একটা প্রবাদ খুব মনে পড়ছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সব ছাত্রছাত্রীরা অবাক হয়ে তাকিয়ে আছে। সবার জানার আগ্রহ আদিত্যের কি উত্তর হবে। তখনই আফরিনের বেস্ট ফ্রেন্ড অহনা দৌড়ে আসে। অহনা দৌড়ে এসে আর আদিত্যকে বলে, সরি ভাইয়া, সরি, আসলে এটা একটা ডেয়ার ছিল। আফরিন যেন হাঁপ ছেড়ে বাঁচল আর আদিত্যকে বলে, ভাইয়া আমি সরি, আমি ইচ্ছে করে করিনি। আমি ট্রুথ আর ডেয়ার খেলছিলাম। আমি সরি, আই প্রমিস আর জীবনে আপনার সামনে আসবো না। আদিত্য এবার রেগে গিয়ে কিছু বলতে যাবে, তখনই অহনার ভাই প্লাস আদিত্যর বেস্ট ফ্রেন্ড কৌশলে বলে, আদিত্য বাদ দে, ছোট বাচ্চা মেয়ে। না, এর শাস্তি তো ওকে পেতেই হবে। হু দ্য হেল ইজ শি? এই মেয়েকে যে ভার্সিটির বড়দের সাথে এমন মজা করবে? আর কোন দিক দিয়ে বাচ্চা? আফরিনকে উদ্দেশ্য করে আদিত্য বলে, তুমি আজকে ভার্সিটি শেষ না হওয়া অবধি এই কড়া রোদে এক পা উঁচু করে কান ধরে দাঁড়িয়ে থাকবে। আর যদি চিটিং করার চেষ্টা করছে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর ভার্সিটি শেষ হওয়ার আগে ওর ধারের কাছে কেউ আসবে না। নাম কি? আফরিনকে উদ্দেশ্য করে। আফরিন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে। আদিত্য জোরে ধমক দিয়ে বলে, কিছু জিজ্ঞেস করেছি? আফরিন। তা মিস আফরিন, আপনি এখানে ঠিক আধ ঘন্টা সময় দাঁড়িয়ে থাকবেন কানে ধরে। আর সবাই বলিউড সিনেমা শেষ হলে যাও। কৌশল, তুইও যা। তোমায় এমন শাস্তি দিব, দ্বিতীয়বার এমন কিছু করার আগে 10 বার ভাববে। কেউ আগে দ্বিতীয়বার কথা বলার সাহস করেনি। সবাই যার যার মতো ক্লাসে চলে যায় আর আফরিন কান ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদিত্য রেগে ধমক দিয়ে বলে, এক পা উঁচু করবে কে? আফরিন সাথে সাথে নিজের এক পা উঁচু করে ফেলে আর মনে মনে উদ্ধার করছে আদিত্যের 14 গোষ্ঠী, সাথে তার বেস্ট ফ্রেন্ডদের বোনাস। প্রায় 15 মিনিট যাবৎ ভর রোদ্দুরে দাঁড়িয়ে আছে আফরিন। গায়ের রং গোলাপি রঙে পরিণত হয়েছে। আদিত্য একটা জুনিয়র ছেলেকে বলে একটা চেয়ার নিয়ে আসতে। আদিত্য একটু ছায়ার নিচে গিয়ে বসে পড়ে। রোদের জন্য মাথা ঘোরাচ্ছে আফরিনের। আদিত্য ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে কি যেন করছিল। হঠাৎ করে ফোন আসাতে সে ফোন রিসিভ করে কানে দিয়ে আফরিনের কাছে গিয়ে বলে, আমি আসছি, 5 মিনিট এসে যেন এখানেই পাই। আফরিন মনে মনে বলে, একবার যা, আমার আর হদিশও খুঁজে পাবি না। এই যে পালানোর চিন্তা ভাবনা থাকলে কালকে তোমার খবর আছে। বলেই আদিত্য চলে যায়। আদিত্য চলে যাওয়ার পরই আফরিন পা নামিয়ে ফেলে আর আদিত্য রাখা চেয়ারটায় গিয়ে বসে পড়ে। তার একটু পরে ছুটির ঘন্টা বাজে। কিছু সময় পরই সে চোখ খুলে দেখে তার ফ্রেন্ডসরা তার ব্যাগ নিয়ে ভয়ে তার কাছে আসছে। আফরিন সেটা দেখে চোখ বুজে বলে, হারামির দল, সরি বললে এক একটাকে কাঁচা আম বানিয়ে লবণ দিয়ে খাবো। তোরা জানিস না ওই আদিত্যকে দেখলে আমার ভয় লাগে, ওর থেকে আমি দূরে দূরে থাকি। তা ওই অ্যানাকন্ডার তাল গাছকে নিয়েই ডিয়ার দিলি কেন তোরা? আদিত্য অনেক লম্বা, তাই তার একটা কিউট সারনেম অ্যানাকোন্ডার তাল গাছ।
আমার মতো মাসুম বাচ্চাটাকে কিভাবে ধমকালো? নির্মমভাবে আমার শরীরের ঘামগুলোকে গণহত্যা আর আমার প্রতি অত্যাচার করেছে। বোঝ উঠবে না কপালেরে তোর, আদি সাদি। সবাই চুপ। কারো কথার আওয়াজ না পেয়ে আফরিন চোখ মেলে তাকায় দেখে আদিত্য বুকে 2 হাত গুজে রাগীর চোখে তাকিয়ে আছে আফরিনের দিকে, সাথে তার কৌশল আর কিছু ফ্রেন্ড। আর আফরিন অহনার দিকে তাকিয়ে দেখে সে হাত দিয়ে ইশারা করছে সে শেষ। আফরিন ভয় আম্মু, বলে চেয়ারে টলে পড়ল। আফরিন যখন চোখ বুজেছিল তখনই আদিত্য আসে এটা বলতে তার পানিশমেন্ট শেষ, কিন্তু আসার পর যা শুনে তা শুনে সেই রেগে যায়। অনেক সময় হয়ে যায়। আফরিন ভাবছে কি ব্যাপার, আদিত্য ওরা ওকে মৃত ভেবে ভয়ে পালিয়েছে নাকি? সে এক চোখ খুলে দেখে আদিত্য নেই, কিন্তু কৌশল সামনে দাঁড়িয়ে আছে। অহনাও আগের ন্যায় সেখানে দাঁড়িয়ে আছে। আফরিনকে চোখ খুলতে দেখে সে নিজের কপালে হাত দিয়ে মনে মনে বলে, তুই আজকে শেষ আফরিন। আফরিন একটা সেই ভাব নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ আমি সফল, বেঁচে গিয়েছি ওই আদিত্য নামক প্যারাটার হাত থেকে। এখন পার্টি দিমু। অহনা, আমাকে ডাকিস নাই কেন? বলেই এগিয়ে গিয়ে ব্যাগটা তার হাত থেকে নেয়। তখনই আফরিনের বান্ধবী অন্না বলে, আফরিন রে পিছে তাকা। এমন ভাবে বলছিস যে? পেছনে তাকিয়ে দেখে আদিত্য আরেকটা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে। অহনা বলে, আরফিন রে এখন কি হবে? এখন ভাগা হবে। আদিত্য দাঁড়িয়ে যায় তা দেখে কৌশল বলে, যেতে দে বাচ্চা মেয়ে। ও আর বাচ্চা, ওকে তো কালকে দেখে নিব। বাসায় ফিরে আফরিন সরাসরি নিজের রুমে চলে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে, দেখে তার মা বাবার খাবার নিয়ে বসে আছে। আফরিন গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি খাওনি কেন? আর অনু কোথায়? আফরিনের ছোট বোন। আফরিনের মা আফরিনের মুখে খাবার তুলে দিতে দিতে বলল, অনু পড়তে বসেছে। শাওয়ান আর তোর বাবা বাইরে বেরিয়েছে বিকেলে হাঁটতে। তোর আসতে এত লেট হলো কেন? আফরিন একটু ভেবে বলে, আরে তুমি আর বলো না, ক্লাস শেষে নোট করেছিলাম তাই। আফরিনের মা আফরিনকে খাবার খাইয়ে দেয় আর নিজেও খেয়ে প্লেট নিয়ে চলে যায়। আফরিন বসলো বই নিয়ে পড়তে। তখনই অহনা কল দেয়। আফরিন ফোন রিসিভ করে বলে, কি হয়েছে বইলা ফালা? তোকে কিছু একটা দিয়েছি মেসেঞ্জারে, সেটা দেখ। আফরিন তাড়াতাড়ি মেসেঞ্জারে যেয়ে দেখে সে যে আদিত্যকে প্রপোজ করছে তার পিক। সেটা কেন একটা গ্রুপে পোস্ট করেছে, ক্যাপশনে লেখা, কোনো একদিন আমার প্রেয়সীও আমাকে এভাবে সবার সামনে বলবে ভালোবাসি প্রিয়। তোর পোস্টের মায়েরে বোন। অহনারে আমার কি হবে? চিন্তা করিস না, ভাইয়া দেখে নিবে। আর শোন, কালকে ভার্সিটিতে আসবি তো? মানে আদিত্য ভাইয়া। বগুড়ার দই হালায় আবার জিগায়। আসুম, 100 বার আসুম। ওনার সামনে না পড়লেই তো হইছে। যা ফুট এখন, পড়তে বসমু। কালকে যে ক্লাস টেস্ট আছে তার কথা মনে আছে? তারপর কিছু সময় কথা বলে আফরিন ফোন রেখে দেয় আর পড়তে বসে। লজ্জায় রাগে ভয়ে থরথর কাঁপছে আফরিন। তার সামনে দাঁড়িয়ে আছে আদিত্য। এই তো কিছু সময় আগের কথা, ভার্সিটিতে ঢোকার সময়। আফরিন দেখে আদিত্য, কৌশল আর সাথে আহান ভার্সিটির গেটের দিকেই আসছে। তাই নিজের ব্যাগ থেকে বই বের করে বইয়ে মুখ গুজেছিল একরকম। আফরিন এমনটা করেছিল আদিত্যকে দেখে, কারণ সে জানে আজকে যদি আদিত্য তাকে পায় শাস্তি নিশ্চিত। কিন্তু এতেও যেন শেষ রক্ষাটা আর হয়ে উঠল না। অহনারও আসতে লেট হবে একটু। বইয়ের ভেতর মুখ লুকানোর কারণে সামনে কি আছে সেটা তার জানা ছিল না। হঠাৎ করে কিছুর সাথে ধাক্কা লাগে, আফরিন পড়ে যায়। আফরিন ভাবে হয়তো কেউ তাকে ফিল্মি স্টাইলে এসে ধরে ফেলবে। হলো কি, তার উল্টো। মাঠ ভর্তি মানুষের সামনে এক বালতি বেজ্জতি উপহার হিসেবে পেল আফরিন। আফরিন সামনে তাকাতেই দেখে আদিত্য। মুহূর্তেই ভয়, রাগ আর লজ্জা 3টা জিনিসই একসাথে ভর করে তার মাঝে। আদিত্য, কৌশল, আহান 3 বেস্ট ফ্রেন্ড একসাথে যাচ্ছিল কোনো কাজে। আদিত্য চলতে বলতে আফরিনকে খেয়াল করেনি, সে ব্যস্ত ছিল নিজের ফোনে। আদিত্য আফরিনের দিকে নিজের হাত বাড়িয়ে দিলে আফরিন মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। ভুলটা অবশ্য আদিত্য প্লাস আফরিনের সমান ছিল। আফরিন উঠে দাঁড়ায় আর বলে, ইচ্ছে করে এমনটা করেছেন তাই না? আমার কোনো ইচ্ছা নেই কারোর সাথে ধাক্কা খাওয়ার, অ্যাটলিস্ট তোমার মতো মেয়ের সাথে নাই। আফরিন রেগে বলে, আমার মতো মেয়ে মানে? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট আমার মতো মেয়ে? আদিত্য ভাব নিয়ে বলে, তোমার মতো মেয়ে মানে তোমার মতো মেয়ে। এবার তুমি কেমন তুমি ভালোই জানো। এই যে মিস,
এই ভাব আমার সাথে দেখাতে আসবেন না। আদিত্য বাদ দে। আমি আমার কথার মাঝে তৃতীয় ব্যক্তি পছন্দ করি না কৌশল, সেটা ভালো করেই জানিস। আফরিন কৌশালকে উদ্দেশ্য করে বলে। উনি আমার বেস্ট ফ্রেন্ড কিভাবে হলো? হাও, অ্যাটিটিউডের দোকান, যত সব ফাউল অ্যাটিটিউড। বলেই চলে যেতে নিলে আদিত্য বলে, ভার্সিটি শেষে যেন হলরুমে পাই। কালকের কথা ভুলে যাওনি নিশ্চয়ই? এই ভয়টাই পাচ্ছিল আফরিন। কালকে রোদে দাঁড় করিয়ে রেখেছে, আজ না জানি কি করে। আফরিন একটা দৌড় দিয়ে বলে, পারবো না, নিজের ভালো পাগলেও বোঝে। জেনে বুঝে বাঘের গুহায় যাব নাকি? এই আমি গেলুম। কৌশল আফরিনের এমন কথা শুনে হেসে বলে। মেয়েটা বেশ কিউট। আদিত্য রাগী চোখে কৌশলের দিকে তাকিয়ে বলে, তুই আমার বন্ধু নাকি শত্রু? আচ্ছা বাদ দে না আদিত্য, তুই তো। তখনই অহনা আসে, সাথে অন্না। আজ আসতে লেট হয়েছে অন্নার জন্য। অহনা কৌশলকে দেখে বলে, ভাইয়া, আরফিনকে দেখেছিস? লাইব্রেরির দিকে যেতে দেখলাম, আসতে লেট হলো কেন? অহনাও অন্নাকে দেখিয়ে বলে, এই লেট লতিফ অন্যার জন্য ঘুম থেকে উঠতে 12 ঘন্টা লাগে। ফাজিল মাইয়া। কেন, রাতে কি পেঁচার মতো শরীর, পেঁচির মতো জেগে থাকো? অন্না একটা মেকি হাসি দিয়ে বলে, না, সেলাই মেশিনের কাজ করি। ওই যে শাবানা ম্যাডামের সেলাই মেশিনটা পেয়েছি তো। অহনা বেবি চলো। কিসের মধ্যে কি? তোরা যাবি কি না? আরহান তুই? আদিত্য আহানের দিকে তাকিয়ে দেখে আহান অহনার দিকে তাকিয়ে আছে। এক মনে অহনাও তাকিয়ে আছে। অহনার চোখ টলমল করছে। অহনা নিজেকে সামলে নেয় আর অন্নাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আদিত্য বলে আহানকে, তোর আর অহনার মাঝে আপা ঝগড়া হয়েছে? কৌশল আহানের দিকে রাগী চোখে তাকায়। আদিত্যর কথা শুনে আহান বলে, আর বলিস না, কাল রাতে তোর সাথে কথা বলছিলাম, তখন অহনা কল দেয়, কিন্তু ফোন ওয়েটিং পেয়ে সে বলে কার সাথে কথা বলছিলে? কেন এত কথা? আমি এখন পুরনো হয়ে গেছি, আরও কত কি। পরে ইচ্ছে মতো বকে দিয়েছি। দেখ, তুই অহনাকে পছন্দ করিস, তোদের মাঝে সম্পর্ক আছে সেটা আমি জানি। আর মেনেও নিয়েছি, কারণ আমার বিশ্বাস তুই অহনাকে হ্যাপি রাখবি। ও তোর জন্য এমন করে কারণ তোকে হারাতে ভয় পায়। আর আহান, তুই যদি অহনাকে না চাস এখনই বলে দে, আমি সামনে নিব। কিন্তু পরে যদি তোর কারণে আমার বোনের চোখের এক ফোঁটা জল পড়ে, বলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড। আহান বলে, ওর বোঝার দরকার, আমার একটা লাইফ আছে, ওকে নিয়ে তো আর সারাদিন পড়ে থাকা যায় না। কৌশল কিছু বলতে যাবে, তখনই আদিত্য বলে, তোর ব্রেক লাগবে তাই তো? আমি নিজে অহনার সাথে কথা বলবো, এখন চল। আর কথা না। তারপর তিনজনই বেরিয়ে গেল। অন্যদিকে লাইব্রেরিতে এসে হাঁপাচ্ছে আফরিন। তার একটু পরই দেখে অহনা আর অন্না চলে এসেছে। কিন্তু প্রতিদিনের মতো আজকে অহনা তেমন হাসি খুশি না। অন্না ব্যাগটা টেবিলে রেখে বলে, দেখ, অন্য কারোর জন্য নিজের এত সুন্দর পেতনির মতো চেহারাটা বাদুরের মতো বানাস না, বিরক্ত লাগে। অন্নার কথা শুনেই আফরিন বুঝতে পারলো আবার কিছু হয়েছে অহনা আর আহানের মাঝে। আফরিন কিছু বলতে যাবে, তখনই ঘন্টা পড়ে যায়, আর কিছু বলতে পারে না। ক্লাস শেষ করে বের হতে না হতেই দুইটা ছেলে এসে অহনা, আফরিন আর অন্নাকে বলে, তোমাদের নিচে হলরুমে যেতে বলেছে আদিত্য ভাইয়ারা। আফরিন প্রথম পালাতে চাইলেও পরে ভাবে আজকে পালালে কালকে কপালে শনি, রবি, বুধ, শুক্র সব আছে, তার কিচ্ছু করার নেই, এখন যেতে হবেই। নিচে হলরুফে আফরিন যে দেখে রুম প্রচুর নোংরা, চিপস, চকলেটের খোসা ফেলানো, আর তার একটু দূর একটা বেঞ্চে বসে আছে আদিত্য, কৌশল আর আহান। আফরিন খেয়াল করে দেখে আদিত্যর চুলগুলো ফ্যানের বাতাসের কারণে তাল মিলিয়ে উঠছে। চোখ মুখে একটা মাসুম বাচ্চার ছাপ আছে, কিন্তু অ্যারোগেন্ট ভাবটা বেশি। গায়ের রং ফর্সা। সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো তার ডান ভুরুর উপরের লালচে ছোট তিলটা। আফরিনকে আসতে দেখে আদিত্য উঠে দাঁড়ায় আর আফরিনের সামনে এসে বলে, তোমার পানিশমেন্ট হলো এই যে এই রুমটা সুন্দর করে ক্লিন করে তারপর যেখানে খুশি যেতে পারো। আর অহনা আমার সাথে আসো, কথা আছে। আদিত্য ভাইয়া, আমার না ডাস্ট অ্যালার্জি, প্লিজ অন্য কোনো কাজ। আদিত্য রেগে একটা ধমক দিয়ে বলে, চুপচাপ কাজ করো, এসে যেন দেখি সব ক্লিন। কৌশল আর আহান ওদের দেখ। অন্যাও এই কাজের সাথে জিরোচ্ছিল বলেই অহনাকে নিয়ে বেরিয়ে যায়। আফরিন আর অন্না দেরি না করে কাজে লেগে যায়। আদিত্য আর অহনা দাঁড়িয়ে আছে ভার্সিটির পাশের লেকটার পাশে। আদিত্য বলে, কি হয়েছে অহনা আহানের সাথে? অহনা চুপ। আদিত্য বলে, নিজের ভাইয়ের বন্ধু না ভেবে নিজের বন্ধু ভাবতে পারো।
অহনা বলে, ভাইয়া ওর কাছে আমার জন্য 5 মিনিট সময় হয় না। আমার লাইফটাকে হেল বানিয়ে দিয়েছে। ওর যখন ইচ্ছে হয় কথা বলে, যখন ইচ্ছে হয় না বলে না। মন চাইলে কল দেয়, না চাইলে না। আগে যেখানে 3-4 ঘন্টা কথা হতো, সেখানে এখন 3 মিনিট টাইমও দিতে নারাজ। জানো, কালকে ওকে একটা মেয়ের সাথে দেখছিলাম, কিন্তু পরে বলে ওটা নাকি ওর বোন। বুঝলাম। তুমি ওর লাইফে থেকে গায়েব হয়ে যাও। ওর দিকে ফিরে তাকাবে না, নিজেকে বদলে ফেলো একদম। ওর পছন্দ মতো কোনো কাজ করবে না, নিজের মতো চলো। আর এইভাবে ইগনোর করো যে সে নেই তোমার আশেপাশে। ওর কাছে সম্পর্কের মূল্য থাকলে চলে আসবে, নয়তো শেষ হয়ে যাবে। কিন্তু তোমার তখন খারাপ লাগবে না। কি বলতে চেয়েছি বুঝতে পেরেছো নিশ্চয়ই। অহনা বলে। হুম। আদিত্য বলে। চলো যাওয়া যাক। অপরদিকে নাক মুখে ধুলো যাওয়ার ফলে কাশি শুরু হয়ে গিয়েছে আফরিনের। ধুলো জিনিসটা সে সহ্য করতে পারে না, কিন্তু কাশিটা বেড়েই চলছে। এক পর্যায়ে কাশতে কাশতে আফরিনের নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। আর আফরিনের একটা ফেবিয়া আছে, সেটা হলো সে রক্ত দেখতে পারে না। হাতে রক্ত দেখে সে ভয় পেয়ে যায়। হাতের দিকে তাকিয়ে থাকি, আস্তে আস্তে পড়ে যেতে চাইলে কেউ এসে তাকে ধরে ফেলে, কিন্তু কে সেটা দেখার আগেই আফরিন চোখ বুজে ফেলে। ব্যাগ খুলে যেন আকাশ থেকে পড়লো আফরিন। ব্যাগ ভর্তি চকলেট আর একটা বক্স। আফরিন ভাবে বোমটম কিছু হবে না তো আবার। কানের কাছে নিয়ে দেখে টিকটিক করে শব্দ আসছে। আফরিন সেটা শুনে ভয় পেয়ে যায় আর সেটা বিছানায় ছুঁড়ে মারে। তাড়াতাড়ি করে সে নিচে নামতে যাবে, কিন্তু তার আগে তার ভালো করে দেখা উচিত সেটা আদৌ বোম কিনা। দরজা লাগিয়ে বসে পড়ে বক্সটা নিয়ে। রেড কালারের র্যাপিং পেপার দিয়ে খুব সুন্দর করে র্যাপিং করা। আফরিনের যখন সেন্স আসে, দেখে নিজেকে হসপিটালের বেডে। দরজার দিকে তাকিয়ে দেখে অহনা আর অন্না আসছে। আফরিনের সেন্স ফিরে আসতে দেখে অহনা আর অন্না এক বিশ্বজয়ের তৃপ্তিতে হাসি দেয়। তখনই ভিতরে ঢুকলো আহান আর কৌশল। আফরিনকে দেখে কৌশল বলে, ফাজিল মেয়ে, ভয় দেখিয়ে দিয়েছিলে। আফরিনের ওদের কোনো কথা কানে যাচ্ছে না। তার একটাই কথা, একটা মানুষ এতটা নিষ্ঠুর হয় কিভাবে। এর প্রতিশোধ তো আফরিন ঠিকই নিবে। অন্না বলে, কি রে, কই হারিয়ে গেলি? নাকি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিস? হুম হুম। পানি খাবো একটু। অহনা পানি এনে দেয় আফরিনকে। 3 বারে পানিটা শেষ করে। কিছু সময় রেস্ট নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে আফরিন। মা বাবা জানলে তুল কালাম লেগে যাবে। হসপিটাল থেকে বেরিয়ে আসার সময় আফরিন খেয়াল করে একটা বাইক। এটা তো আদিত্যর। আশ্চর্যের ব্যাপার, আদিত্যর বাইক হলে সে কোথায়? আর একই বাইক অনেকেরই থাকে। আফরিন চুপচাপ বাসায় চলে আসে। সারাটা রাস্তা ভেবেছে কিভাবে আদিত্যকে শায়েস্তা করা যাবে। বেটা অ্যানাকন্ডার তাল গাছ, নারকেল গাছ। বাসায় এসে দেখে শাওয়ান বসে বসে টিভি দেখছে, আর তার মা তার বাবা আর অনুকে খেতে দিয়েছে। পরিবারটা তাদের বেশ ছোট, কিন্তু সুখে ভরপুর। আফরিন মুচকি হাসি দিয়ে বলে, আম্মু খাবার দাও, ফ্রেশ হয়ে আসছি। শাওয়ান বলে, আসছে মহারানী ভিক্টোরিয়া। জানি তো হিংসা হয় আমার থেকে, জানি। আফরিনের বাবা বলে। পরীক্ষা কেমন হলো আরু? আফরিন বলে, বেশ ভালো। আফরিনের আম্মু ধমক দিয়ে বলে, আফরিন, ফ্রেশ হয়ে আয় যা। আফরিন নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। তখনই মনে পড়ে অহনাকে একটা কল দিয়ে জানিয়ে দেওয়া উচিত যে সে ঠিকভাবে বাসায় পৌঁছে গিয়েছে। বাকিটা জানেন? আফরিন বক্সটা খুলে দেখে ঘড়ি। ঘড়িটা তার খুব পছন্দের। যখন আফরিন অহনা আর অন্যার সাথে শপিং করতে গিয়েছিল, তখন তার ঘড়িটা খুব পছন্দ হয়। তখনই অহনা এসে আফরিনকে নিয়ে যায় আরেকটা শপে। পরে আফরিন ঘড়িটার খোঁজ করলেও শপের মালিক বলে ঘড়িটা কেউ নিয়ে গিয়েছে, আর সেম ঘড়ি ছিল না। আফরিন এই সব ভাবছে, আর তখনই তার ফোনটায় টুং করে আওয়াজ হয়। দেখে একটা প্রাইভেট নাম্বার থেকে মেসেজ। মেসেজটা দেখে আফরিন ভরকে যায়। মেসেজে লেখা, ইচ্ছে ছিল নিজ হাতে ঘড়িটা পরিয়ে দেব, কিন্তু না, নিজ হাতে তোমাকে রিং পরাবো। আর আজকে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, এর জন্য আদিত্যকে শাস্তি পেতে হবে। আফরিন রেগে গিয়ে বলে, কে রে তুই? তোর রিং পরানোর এত ইচ্ছা, সামনে আসলে একদম মাথা টাক করে তবলা ড্রাম সব বাজাবো। ইচ্ছা তোর, ইচ্ছায় মায়ের খালা। আর একবার মেসেজ দিলে তোরে ফোনের ভেতরে ঢুকে পিটাবো, আর ওই অ্যানাকন্ডার তালগাছকে আমি নিজে দেখে নিব। বাই। মেসেজের এমন রিপ্লাই পেয়ে মুহূর্তে মুখে হাসি ফুটে ওঠে সেই ব্যক্তি। সে বলে, তা তুমি যা ইচ্ছে দিবে, কিন্তু
আদিত্যকে শাস্তি পেতে হবে। পরের দিন সকালে ভার্সিটি গিয়ে আফরিন আরেক দফা অবাক। আদিত্যর পরনে সাদা শার্ট, ব্ল্যাক প্যান্ট, শু, মাথায় ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করা। এর মানে ওই লোকটা সত্যি বলেছিল। আদিত্যর এই অবস্থার জন্য আফরিনের খারাপ লাগছে, কিন্তু কালকে যেটা করেছে তা ভেবে রাগ। কিন্তু কালকে যে আফরিনকে মেসেজ দিয়েছিল সে যে একটা সাইকো, সেটা আফরিন বেশ বুঝতে পারছে। কিন্তু আফরিন অবাক হয় তখন যখন সে অহনাকে দেখে। এই যেন এক নতুন অহনা, একটা লেডিস লং কালো রঙের শার্ট, সামনে দিয়ে চুল কাটা, মুখে হালকা মেকআপ, ফোনে টাইপ করতে করতে হাসতে হাসতে আসছে। কিন্তু কাকতালীয় ভাবে আজকে আফরিনও সেম এসেছে অহনার মতো, শুধু একটাই তফাৎ, আফরিন হিজাব করা। শার্টগুলো তারা একসাথেই কিনেছিল। আফরিন এগুলো পরে অভ্যস্ত হলেও অহনা কখনোই পড়তে চাইতো না। সবাই হা হয়ে তাকিয়ে আছে অহনার দিকে। আহান পানি খাচ্ছিল, হঠাৎ করে অহনাকে এই রূপে দেখে রেগে যায়। রেগে বোতলটা দূরে ছুঁড়ে মারে। আহানের রাগ হচ্ছে দুইটা কারণে। কাল রাতে কল দিয়েছিল, প্রথম দুইটা রিং হলে পরে ফোন অফ দেখায়। সকালে কল ব্যাকও করেনি, আর এখন এই রূপে। আহান পেছন থেকে বলে অহনা, কিন্তু অহনা যেন শুনতেই পায়নি, এমন ভাব নিয়ে আছে আফরিনের কাছে। আদিত্য কৌশলের দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয়। কৌশলও সেই হাসির অর্থ বুঝতে পারে। আফরিনের কাছে গিয়ে অহনা বলে, মুখ বন্ধ কর, নয়তো মশা মাসি সব তোর পেটে গিয়ে বাসা বাঁধবে। আফরিন অহনার কপালে হাত দিয়ে বলে, বোন, তোর জ্বর আসছে না? মানে তুই এমনি কেমনে? ভাত দে তো। এখন চল, আজ অন্না আসবে না, ওর নাকি শরীর খারাপ। আহান রেগে বম হয়ে গেছে। আদিত্য গান ধরে, আগ এসি লাগাই মজা আ গয়া। কৌশল সহ সবাই হা হা করে হেসে দেয়। আহান বলে, মজা নিচ্ছিস? দেখছিস কিভাবে এসেছে ওইভাবে? কেন আসবে? কাল রাতে কল ধরিনি, আর আজ সবার সামনে ইগনোর। কৌশল বলে, ও তো একদিনে করেছে তুই, আর তুই তো ব্রেক চেয়েছিলে তাই না? তো প্যারা নিস কেন? প্যারা নাই, চিল বাবু। চল ক্লাস শুরু হবে। তখনই কৌশল বলে, আদি, তুই কিন্তু বললি না তোর এই অবস্থা কিভাবে হলো। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কথা না, এবার চল। প্রথম ক্লাস শেষ করে গান গাইতে গাইতে বের হচ্ছে আফরিন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতোই, হেডেই তো জঙ্গলের মতন। ওই ছেমড়ি, পাগল হয়ে গেছোস কি? উল্টাপাল্টা কস। আফরিন রাগী চোখে তাকিয়ে বলে, পাগল হইছি, তোর রূপের আগুনে পাগল। জীবনে এমনি আইসস? ভার্সিটি কলেজেও তো দেখি নাই। এমন পরিবর্তন কেমতে হইল? কবি এখন হয়তো তোরে তিতা করলার জুস পান করায় ইন্তেকাল করামু। তুই একটা পাগল, কি বলস? আর ওই ডলফিনের কথা কার ঠিকা শিখলি? ইয়ামিন, ওকে আমার সেই ভালো লাগে, পুরো রসগোল্লা, মুন্ডা চায়। চুপচাপ সামনে দেখ। এতক্ষণ আফরিন উল্টো দিকে ঘুরে হাঁটছিল আর কথা বলছিল। এখন তাদের বায়োলজি ক্লাস, তাই ল্যাবে যাচ্ছিল। আফরিন যেই না সামনে ঘুরতে যাবে তখনই কারো সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়, সরি উপরে পড়ে যায়। আর সেই মহান ব্যক্তি আর কেউ না, আমাদের আদিত্য। আদিত্যর হাতে আগে ব্যথা ছিল, এখন আবার আফরিন তার উপরে পড়ে যাওয়াতে বেশ ব্যথা পেয়েছে। সে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। আফরিন তাড়াতাড়ি উঠে পড়ে আদিত্য। আফরিন খেয়াল করে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। এখানে মাদারি খালা না, যাও এখান থেকে। আফরিন রেগে বলে, বলতে বলতে নিজেও দেয় দৌড়। আদিত্য বলে, হেই অহনা, তোমার ওই স্টুপিড বান্ধবীকে ডাকো, আমি ধরলে খবর আছে। অহনা মিষ্টি হাসি দিয়ে বলে, আমি কেন? এখন যদি স্বয়ং আমার হাজবেন্ডও ডাকে তাহলেও আসবে না। আহান মনে মনে খুশি হয়ে যায়। আদিত্য বলে, তা বিয়ে করলে কবে? করেনি, করবো ইনশাল্লাহ। পাত্র দেখেন। এখন আসি ভাইয়া। অহনার শেষের কথাটা যেন আহানের জন্য আগুনে ঘি ঢালার মতো ছিল। রেগে গিয়ে দেওয়ালে পাঞ্চ মারতে গেলে অহনা ধরে ফেলে আর বলে, আরে পাগল নাকি? এইভাবে কেউ মারে? এইভাবে মারে? বলেই আহানের মাথাটার পেছন দিক দিয়ে ধরে দেওয়ালের সাথে বেশ জোরেই মারে। এই ঘটনায় সবাই অবাক। আদিত্যের ধারণার বাইরে ছিল অহনা রেগে এমন কিছু করবে। এখন ঠিক আছে, একটু পর এখানে মিষ্টি আলু হবে। আসি ভাইয়া, আজকে আমি আরফিনে বাসায় যাব, আর সেখানেই থাকবো। শাওন ভাইয়ার কাছে কিছু পড়া দেখে আসবো। কৌশল তো মুখ চেপে আসছে, কারণ সে জানে তার বোন সহজে রাগে না, কিন্তু রাগলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু।
ভার্সিটি ছুটি হতে 10 মিনিট বাকি। অহনা গিয়েছে লাইব্রেরিতে আর আফরিন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। হঠাৎ করেই কেউ একজন পেছন থেকে তার মুখ বন্ধ করে দেয়, তার পাশের ফাঁকা ক্লাসটায় নিয়ে যায়। অন্ধকার ক্লাসরুমে দেওয়ালের সাথে কেউ চেপে ধরে আছে আফরিনকে। ব্যক্তিটার প্রতিটি নিঃশ্বাস বলে দিচ্ছে সে প্রচুর রেগে আছে। ব্যক্তিটা বলে, ইয়ামিনকে? আফরিন ভয়ের মাঝে ভ্যাবাচাকা খেয়ে যায়। এই ইয়ামিনকে আবার আফরিনকে চুপ থেকে দেখে ছেলেটা নিজের এক হাত দিয়ে আফরিনের 2 হাত ধরে আর তার আরেক হাত দিয়ে আফরিনের 2 গালের চোয়াল চেপে ধরে বলে, সে সামথিং। কিছু জিজ্ঞেস করেছি। আফরিন ভয়ে কাঁপছে, কিন্তু একটা জিনিস আফরিন খেয়াল করেছে, সেটা হলো তার গা থেকে মিষ্টি একটা পারফিউমের স্মেল আসছে। ছেলেটা এবার আফরিনকে ধমক দিয়ে বলে, ইয়ামিনকে? আফরিন ভয়ে কাঁপছে, তাও সে কি সব বলছে সেটা সেই ব্যক্তি বুঝতে পারছে না, তাই সে আফরিনের গাল থেকে হাত সরিয়ে দেয়। আফরিন ভয়ে ভয়ে বলে, আমি কোনো ইয়ামিনকে চিনি না। ছেলেটা এবার রেগে বলে, তাহলে তখন কেন বলছিলে? রসগোল্লা আর হাতের ঘড়ি কোথায়? আফরিন এবার বেশ বুঝতে পারছে এটা সেই সাইকোটা। আফরিন বলে, কে আপনি? ওইটা তো একটা ভিডিও। আর ভাইয়া, আমি আপনার কি ক্ষতি করেছি? আমার পেছনে কেন পড়ে আছেন আপনি? ছেলেটা বলে, হোক সেটা ভিডিও, নেক্সট টাইম এমন কিছু বলতে শুনলে মাটিতে পুঁতে ফেলবো তোকেও, তোর ইয়ামিনকেও। আর কালকে যেন হাতে ঘড়ি দেখি। বলেই আফরিনকে অন্ধকার রুমে রেখে বেরিয়ে যায়। আফরিন শুধু একটা আয়ুর দেখতে পারে, সম্পূর্ণ কালো গেট আপ। তখন ছুটির ঘন্টা বাজে। আফরিন দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু ব্যক্তিটা যেন ভিড়ের মাঝে হারিয়ে গেছে। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আফরিনের। হঠাৎ অহনার ডাকে তার ঘোর কাটে। অহনা বলে, দোস্ত, আর একটু সময় লাগবে, বেশি না 30 মিনিট। আমাদের ক্লাসের আরও অনেক ছাত্রছাত্রীরা আছে। সামনের সপ্তাহে আমাদের ভার্সিটির 100 বছর পূর্ণ হবে। তাই কি কাজ করতে হবে না? কে কোন প্রতিযোগিতায় অংশ নেবে সেটা কৌশল ভাইয়ের কাছ থেকে জেনে নিতে বলেছে। আফরিন না চাওয়া সত্ত্বেও তার যেতে হয়। আফরিন গিয়ে দেখে হলরুমটা চকচক করছে, কিন্তু কালকেই তো ময়লা ছিল। আফরিন আদিত্যকে দেখে ক্ষেপে যায়। তার তো প্রতিশোধ নেওয়া বাকি, একটা সরি অবধি বলল না। দাঁড়াও না, তোমাকে মজা দেখাচ্ছি। আফরিনের ক্লাসের এক ছাত্র, যার নামও ইয়ামিন, সে বলে কৌশলকে, ভাইয়া আমাদের কাজ। আদিত্য জানে, অপেক্ষা কর। আদিত্য বলে, তোমাদের কাজ খুব সোজা, আমাদের স্টেজ সাজাতে হেল্প করবে। আর যারা যেই প্রতিযোগিতায় অংশ নিতে চাও তারা আহানকে বলবে। তখনই আরেকটা রশ্মি নামের মেয়ে বলে, আহান কোথায়? আহান কোথায় কথাটা শুনে অহনার মেজাজ খারাপ হয়ে যায়। মনে হচ্ছে তার কত জনমের চেনা পরিচিত কেউ। আহান পেছন কফি হাতে বলে, এই যে আমি, আমাকে ডেকেছে। তখনই রোশনি বলে, আমি ডেকেছি আহান। আহান রেগে বলে, আমি তোমার ক্লাসমেট না যে আহান ডাকবে, বড় ভাই ডাকবে। পরিবেশ থমথমে। আফরিন অহনার দিকে তাকিয়ে দেখে সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে আছে, কিন্তু মনে মনে যে জ্বলছে তা সে ভালোই জানে। হঠাৎ করেই আফরিনের মাথায় বুদ্ধি আসে। সে আদিত্যর দিকে তাকিয়ে দেখে আদিত্য তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। আফরিন বলে, দাঁড়াও, দেখাচ্ছি মজা। সে দৌড়ে কৌশলের কাছে যায় আর বলে, কৌশল ভাইয়া, তোমাকে একটা কথা বলবো, নিচু হও। কৌশল মুচকি হাসি দিয়ে ভ্রু নাচিয়ে নিচু হয়ে বলে, কি? আফরিন কানে কানে বলে, এখন আমি আদিত্যকে শাস্তি দিব। কালকে আমার অবস্থার জন্য সে দায়ী, আর সরি অবধি বলল না। কালকে আদিত্য? আফরিন খেয়াল করে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আছে, কেউ কেউ তো হাসছে। আফরিনের তাতে কিছু যায় আসে না। আফরিন বরাবরই কৌশলকে ভাইয়ের চোখে দেখে। আহান তখন কফি খাচ্ছিল, আদিত্য আর অন্য সবাইদের সাথে কথা বলছিল। আফরিন জোরে চিৎকার দিয়ে বলে, আরশোলা! বলেই আহানের দিকে দৌড় দেয়। আহান বেচারাও এই আরশোলা অনেক ভয় পায়, আর অন্য সব মপয়েরা তো রীতিমতো ছুটাছুটি করছে। যত সব। আদিত্য উঠে দাঁড়ায় আর সাথে সাথে আফরিনও দেয় দৌড়। সে ইচ্ছে করে আহানে আদিত্যর দিকে ধাক্কা দেয়, ফলস্বরূপ আহানের কফি গিয়ে পড়ে আদিত্যর সাথে। সেটা দেখে আদিত্য চিৎকার দিয়ে বলে, স্টপ, সবাই একসাথে দাঁড়াও, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। সবাই দাঁড়িয়ে আছে।
আর আফরিন মিটমিট করে হাসছে। অহনাও সেম কারণে আরশোলার কথা শোনার পর আহানের চেহারা দেখার মতো ছিল। আদিত্য আফরিনকে বলে, হেই ইউ স্টুপিড, তুমি আসলে কোথায় পেলে এখানে? আর আমরা তো দেখলাম না। আফরিন বলে, হয়তো সবার দৌড়াদৌড়িতে কারো জুতার নিচে চাপা পড়ে মারা গিয়েছে। আদিত্য নিজের শার্ট ঝাড়তে ঝাড়তে বলে, আজকে সবাই যাও, কালকে সবার সাথে কথা হবে। আফরিন যদি পারে তো এখনই লুঙ্গি ডান্স দিতে, কিন্তু সেটা তো আর পারবে না। সবাই চলে যেতে চাইলে আদিত্য বলে, অহনা আর আফরিন বাদে সবাই যেতে পারো, 2 মিনিট সময়। আদিত্য বলে, আফরিন, তুমি এটা ইচ্ছা করে করেছো না? আফরিন নিজের ব্যাগ থেকে চকলেট বের করে খেতে খেতে বলে, হুটা তা ফালতু কথা, আমি কেন করব? আদিত্য বলে, কালকের জন্য সরি। আফরিন বলে, কৌশল ভাইয়া আমাকে ধরো, আমি সেন্স হারামু। আর আদিত্য সাথে সাথে বেরিয়ে যায়, সাথে বাকি সবাইও। আহান হঠাৎ করে অহনার সামনে দাঁড়িয়ে যায়। অহনা পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আহান অহনার হাত ধরে বলে, এমন কেন করছো? অহনা কোনো কথা বলে না, নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, আরফিন বাসায় চল, লেট হচ্ছে। আফরিনও কিছু বলতে চেয়েও বলল না, কারণ এটা ওদের পার্সোনাল লাইফ। তারপর দুই বান্ধবী মিলে টুকি টুকি পায়ে আফরিনদের বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগে। কৌশল বাইকে উঠতে উঠতে বলল, বাহ বাহ, আদি এখনো সরি বলে। আদিত্য বাইকের হেলমেট লাগাতে লাগাতে বলল, ভুলটা আমার ছিল, তাই বলেছি। আহান বলে, হয়েছে, তোমাদের তো কোনো প্যারা নেই। ওই দিক আমার মিষ্টি অহনা ঝাল অহনা হয়ে গেছে, রাগ ভাঙাতে হবে, তাড়াতাড়ি চল। তিনজন তাদের বাইক নিয়ে বেরিয়ে পড়ে তাদের গন্তব্যে। রাতের বেলা অহনা আর আফরিন খেয়ে দিয়ে বসে বসে গল্প করছে বারান্দায়। তখনই অহনার ফোন বেজে উঠে, দেখে আহান কল দিয়েছে। কথা বলতে ইচ্ছে করলেও ফোন কেটে দেয়, তারপর আবার ভুলে রিসিভ হয়ে যায়। আহান বলে, কল কাটলে সোজা বাসায় চলে আসবো। আরফিনদের নিচে তাকাও। অহনা নিচের দিকে তাকায়, দেখে রোডে লেখা সরি, আর ওদের সব বন্ধুরা স্যাড ইমোজি বানিয়ে দাঁড়িয়ে আছে। অহনার রাগ গলে পানি, কিন্তু না, তাও একটা শিক্ষা দিতে হবে। তাই সে আহানকে বলে, অনেক রাত হয়েছে, বাই। অহনা বলে, আরফিন তুই অনুষ্ঠানে কি পরবি, শাড়ি? আফরিন বিছানায় বসতে বসতে বলে, শাড়িকে আমার অজগর সাপের মতো মনে হয়, প্রথম পেঁচাবে পরে খেয়ে ফেলবে, দরকার নেই আমার, আমি নর্মাল কিছু পরবো। সকাল সকাল ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আফরিন আর অহনার। অন্য কল না আসলে ওদের হয়তো ঘুমই ভাঙতো না। আফরিনের আজ আর তেমন টাইম নেই, কোন রকম শাওয়ার নিয়ে আসে। লাল ড্রেসে গোল্ডেন স্টোন বসানো আফরিনকে অনেক মানিয়েছে। কোমর অবধি লম্বা চুলগুলো খোলা, হালকা হালকা পানি ঝরছে। কোনো কিছু মুখে না দিয়ে ভার্সিটির জন্য দৌড়। আফরিনের মা তাদের খেতে বললে ওরা বলে ক্যান্টিন থেকে খেয়ে নিবে। ভার্সিটিতে আজ প্রথম এভাবে এসেছে আফরিন। আফরিনকে দেখে মাত্র এক জোড়া চোখ আটকে গিয়েছে। প্রশান্তির দোলা বয়ে যাচ্ছে আরেক মনে। একসাথে দুজনের মনে জেগে উঠেছে এক নতুন অনুভূতির দোলা। আহান এসেই অহনার হাত ধরে আফরিনকে উদ্দেশ্য করে বলে, সালি সাহেবা, অনেক অনেক ধন্যবাদ সারাত আমার বউকে দেখাশোনা রাখার জন্য। এখন আমরা ডেটে যাব। অহনা যেতে না চাইলে আহান বলে, তুমি কি চাচ্ছ এই ভরা ভার্সিটির মধ্যে আমি তোমাকে কোলে করে নিয়ে যাই? আর এইসব কি কালকে থেকে হিজাব করে আসবা? এখন চলো। বলেই চলে যায় অহনাকে নিয়ে। আফরিন তাদের ক্লাসের দিকে যেতেই দেখে অন্না নিচে আসছে। আফরিন বলে, কি হয়েছে, নিচে যাচ্ছিস কেন? আজকে ক্লাস হবে না, আমাদের ড্যান্স প্র্যাকটিস আছে, আর আমি ড্যান্স করব, আর বড়রা সিলেক্ট করবে, তুইও চল। সেই কখন থেকে একা একা বসে আছে আফরিন, আর অন্যদিকে কৌশল আর অন্না ডান্স করতে ব্যস্ত। একসময় বিরক্ত হয়ে আফরিন চলে আসে তাদের ভার্সিটির পাশের লেকটায়। আফরিন এক মনে চেয়ে আছে নদীর দিকে, আর মনে করছে সেই দিনটির কথা। সবে তখন কলেজে উঠেছে আফরিন। একদিন কলেজ শেষে সব বান্ধবীরা যায় শপিং করতে। ইচ্ছে মতো শপিং করে সবাই। আফরিনের হাত ভর্তি ছিল শপিং ব্যাগ, আর তার আম্মুর সাথে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল। আর তখনই একটা গাড়ি এসে ধাক্কা মারে আফরিনকে। একটা ভিড়ের মতো জড়ো হয়ে গিয়েছিল সেদিন। চোখ বোঝার ঠিক মিনিট দুয়েক আগে আফরিন রুমালি মুখ বাঁধা অবস্থায় তার দিকে কাউকে আসতে দেখে। পরে মনে নেই তার কিছু। যখন সেন্স আসে তখন দেখেছিল তার মা বাবা আর ভাইয়া সবাইকে, কিন্তু তাকে দ্বিতীয়বার জীবনের অস্তিত্ব খুঁজে দেওয়া
ব্যক্তিটাকে আর দেখেনি। আজ 1 বছর হয়ে গেল এই ঘটনার। তখনই তার পাশে এসে বসে একজন, কিন্তু এতে যেন আফরিনের ভ্রুক্ষেপ নেই। সেই নিজের মতো করে অতীতের ছেঁড়া স্মৃতির পাতায় চোখ বুলাচ্ছে। একবার সে ব্যক্তিটাকে পেলে ধন্যবাদ দিত। তখনই সেই লোকটা বলে, তোমাকে যে এই রূপে কতটা ভয়ঙ্কর লাগছে জানো? আফরিন ব্যক্তিটার দিকে তাকায়। রেড শার্ট আর ব্ল্যাক প্যান্ট, মুখটা রুমাল দিয়ে বাঁধা, চোখগুলো অসম্ভব রকম সুন্দর, সিল্কি চুলগুলো ঘামে ভিজে লেপ্টে আছে কপালের সাথে। আফরিনের কাছে খুব চেনা এই চোখ, কিন্তু কে? ছেলেটা আফরিনের হাতটা নিয়ে বলে, বাহ, বেশ সুন্দর মানিয়েছে ঘড়িটা তোমার হাতে। দেখো, তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, আর এইভাবে আসবে না। সেই ছোট পিচ্চিটাই আমার জন্য যথেষ্ট। এত সুন্দর বড় লম্বা চুলগুলো নিয়ে খেলার একমাত্র অধিকার আমার। কিসের অধিকার খাটাচ্ছেন আর কে আপনি? ছেলেটা উঠে দাঁড়িয়ে বলে, অধিকার দিতে হয় না, আদায় করে নিতে হয়। আর আমি তোমার খুব কাছের হয়েও দূরের কেউ। কাল থেকে এভাবে আসবে না। আফরিন পেছন থেকে বলে, আমি এখন থেকে এইভাবেই আসব। ছেলেটা রেগে এসে আফরিনকে কোলে তুলে নিয়ে বলে, এভাবে তুলে এই পানিতে ফেলে দিব। আফরিন ভয় পেয়ে আঁকড়ে ধরে ছেলেটার গলা। ছেলেটা বলে, কি এভাবে আর আসবে? জীবনে না, এই জন্মে কি কোনো জন্মেই আসতাম না। ভাই না ভালো, প্লিজ আমাকে নামান। হঠাৎ করে আফরিন খেয়াল করে, দেখে দূর থেকে কেউ তাদের ছবি তুলছে। আফরিন তাকানো মাত্র ছবি তোলা ছেলেটা চলে যায়। আফরিনের কানে কানে রুমাল পরা ব্যক্তিটা বলে, এখন আমাকে যেতে হবে, খুব জলদি আবার দেখা হবে, বলেই কোলে থেকে নামিয়ে হাঁটা দেয়। কে আপনি? দাঁড়ান। কিন্তু তার আগেই আরেকটা ছেলে বাইক নিয়ে আসে। এটা সেই ছেলে যে পিক তুলেছিল। তারপর রুমাল পরা ব্যক্তিটা বাইকে উঠে চলে যায়। রাত 12:30 বাজে। সিগারেট হাতে বেলকনিতে দাঁড়িয়ে আছে আদিত্য, আর নিচে বসে আছে কৌশল আর আহান। কৌশল বলে, আদিত্য, সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে না? এভাবে আর কতদিন? আমরা খুব কাছে আমাদের লক্ষ্য। কিন্তু আদি, আমরা যেটা করেছি সেটাতে আরেকজনের জীবন নষ্ট হওয়ার। আদিত্য সিগারেট শেষ টানটা দিয়ে বলল, আদিত্য কখনো কিছু না ভেবে মাঠে নামে না। যা ভাবার সেটা আমি আগেই ভেবে রেখেছি। সব কিছুর আগে আমার পরিবার। আদিলা মাম্মা পাপা নেক্সট সপ্তাহে দেশে ফিরবে। তাহলে আমাদের ব্যাচেলার পার্টি? আদিত্য আহানের পাশে বসে বলল, আমার বাসাটাকে কি বার পাইছো? অহনাকে এটা বলে তোর মাথা এবার ফাটিয়ে দেবে। আস্তাকু ফিরেল্লা, কি বলছে এইগুলা? ভাই, অহনা যে এত রাগী আগে জানতাম না। হয়েছে ভাইয়ের মতো ঘাটটেরা। ওয়াও, কত সুন্দর একটা রেকর্ডিং। তারপর প্লে করে দেখে আহান এতক্ষণ যা বলল সব। আহান মিকি হাসি দিয়ে বলে, ব্রো, আমি তোমার দুলা ভাই, বেস্ট ফ্রেন্ড, ছোটোবেলার ফ্রেন্ড লাকি। তুমি আমার লাকি, তোমার বইনে বিয়ে একবার হইতে পারে। পরে কি? হ্যাঁ, পরে কি? কিছু বলবি তো? এখনই ভিডিও সেন্ড করবো। আদিত্য নিজের মতো ফোনের দিকে তাকিয়ে আছে। জল জল করছে একটা হাসি মাখা ছবি। কৌশল আদিত্যর কাঁধে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তোরা বস, আমি নিচে গিয়ে ফ্রিজ থেকে বিয়ার নিয়ে আসি। বলেই উঠে চলে যায়। রাত 1টা বাজে, কিন্তু আফরিনের ফোনটা বেজেই চলছে। সে কানে ফোনটা রেখে ঘুম ঘুম কণ্ঠে বলে, কে? কলের ওপাশে থাকা ব্যক্তিটা বলে, ইস, ভুল সময় কল দিয়ে ফেললাম। আচ্ছা, এখন আমার সাথে কথা বলো, বেশি না 5 মিনিট। আফরিনের কণ্ঠ শুনেই বুঝে যায় এটা সেই ব্যক্তি। রেগে গিয়ে উঠে বসে আর বলে, এই মিয়া, কে আপনি? আর আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? আর আমাকে এবার এত রাতে কল দিয়েছেন কেন? এই ফালতু প্যাচাল শুনতে? আপনি কি বাংলালিংক সিম কোম্পানির মতো যে যখন তখন কল মেসেজ দিবেন? ওপাশ থেকে রাগী কণ্ঠে বলে, আমার সাথে উঁচু গলায় কথা বললে বাসায় এসে মাথায় তুলে আছাড় মারবো। আওয়াজ নিচে। আফরিন ভয় পেয়ে যায়, কারণ দুপুরেও যে কাহিনী করেছে সাইকোটা এখন আবার যদি সত্যি সত্যি চলে আসে। ওপাশ থেকে বলে, বাসায় ঠিক মতো পৌঁছাতে পেরেছিলে? আফরিন ছোট্ট করে হুম বলে। তারপর ওপাশ থেকে আবারও ছেলেটা প্রশ্ন করে, খাওয়া দাওয়া হয়েছে? আফরিন রেগে বলতে লাগে, হ্যাঁ, খাওয়া দাওয়া, পড়া, ভাইয়া আর অনুর সাথে ঝগড়া সব হয়েছে। বাই। ফোন কেটে ঘুম। সকালবেলা ঘুম থেকে আফরিন উঠে দেখে 200+ কল আর 50টার মতো মেসেজ। কি মরার মতো ঘুমিয়েছে। আফরিন ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বারান্দায় গেল। পরনে মিকি মাউসের গেঞ্জি আর ট্রাউজার, তাও একটা বেশ খানিকটা উপরে তোলা। চুলগুলো ম্যাসিবান করা। রাতে চুল খোলা রেখে ঘুমিয়েছিল, তাই তাড়াতাড়ি করে ম্যাসিবান করেছে।
ব্রাশ করতে করতে বারান্দায় রাখা ফুলের গাছগুলোতে পানি দিচ্ছে আফরিন। তখনই অনু রুমে প্রবেশ করতে করতে বলে, আপি একটু হেল্প করবি ক্রোচ বেল বাঁধতে? আফরিন ভ্রু কুচকে ইশারায় বলে, আম্মু কোথায়? আম্মু ব্রেকফাস্ট বানাচ্ছে, জলদি করে দাও নয়তো লেট হবে। আফরিন ব্রাশটা মুখে রেখেই অনুর হেল্প করে। সময় মতো আফরিন পৌঁছে যায় ভার্সিটি। প্রতিদিনের মতো সেই কাঙ্ক্ষিত জায়গায় পায় তার দুই প্রাণের বান্ধবীকে। আহান অহনার সাথে কথা বলার জন্য মৌমাছির মতো ভুনভুন শব্দ করছে। আহান বলে, হো, আমার কাকে গলার কু 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 গলার কু, মাইনা যা মা আমার, আর জীবনে ইগনোর করব না। রাতে কল দিব, একটা রিং হওয়ার সাথে সাথেই যদি ফোন ধরেন তাহলে সারা জীবনের জন্য ব্রেকআপ। এগুলা এত করে লাভ ইউ জান। এই কইরে তোরা তোদের আজকে পাঠিয়ে দিব। আল্লাহর কাছে বলছিলাম অহনা মাফ করে দিলে ফকির মিসকিন খামু। আয়। আদিত্য আর কৌশল দাঁড়িয়েছিল গাছের নিচে। দুজনেই ব্যস্ত ছিল নিজেদের মতো। হঠাৎ করে আহানের কথায় হুঁশ আসে। আদিত্য শার্টের হাতা উঠাতে উঠাতে বলে, কালকের ভিডিওটা তুই অহনাকে দেখা কৌশল, আর আমি এই চান্দুকে দেখাচ্ছি। ভাই জীবনে কিছু কইতাম না। অহনা পেছন থেকে বলে, কিসের ভিডিও? আরে কিছু না, ক্লাসে যাও। দূর থেকে এতক্ষণ দাঁড়িয়ে আহান, আদিত্য আর কৌশলকে দেখছিল আফরিন। কি করছে তারা? ভার্সিটি শেষে মাঠ পেরিয়ে ক্যান্টিনের দিকে হাঁটছে। অহনা, আফরিন আর অন্না বলছে, হাই রে, ভাবতেই অবাক লাগে আমিও বউ সাজবো, আমারও হাজবেন্ড হবে। কৌশল ভাইকে বলবো তোর বিয়ে বিয়ে পাচ্ছে। ঠাটায়া দিমু এক থাপ্পড়। কৌশল কোথা থেকে আসলো? হুম। অহনা নিজের মতো চিপস খেতে খেতে বলল, দাঁড়া, ভাইয়াকে বলে দিব তুই এইসব বলছিস। তোর ভাইয়া তো আমাকে দেখতেই পারে না। বই না, ভালো, আমি তো মজা করতেছিলাম। কেমনে দেখবো? এমনি তো রিলেশন করিস নাই। যখন কৌশল ভাই প্রপোজ করলো রাজি হয়ে আবার তার পরের দিন কল দিয়া বলছো ভাইয়া আমাকে মাফ করেন, আমি রিলেশন রাখবো না। তো তোমাকে কি করব? মাথায় করে রাখবো? জানোস, রাতে আমারে ঘুমাইতেই দেয় না। সারা রাত কথা বলছে আর সারা দিন এটা করবা না ওটা করবা না। ভাই রে ভাই, তাই বারণ করে দিয়েছি। আফরিন কিছু বলতে যাবে তখনই ওদের সিনিয়র একটা মেয়ে এসে আফরিনকে বলে, আফরিন আমার সাথে একটু আসবা, কাজ আছে। প্রথম দিকে না যেতে চাইলেও পরে রাজি হয়ে যায়। মেয়েটা আফরিনকে লেকের পাশে নিয়ে যায়। সেখানে আদিত্যদের সাথে পরে আলফাজ দাঁড়িয়ে আছে, পিছনে তার চালাপালা। আফরিনকে দেখে আলফাজ এগিয়ে আসে আর হাতটা ধরে হাতে রিং পরিয়ে দেয় আর বলে, আই লাভ ইউ। আফরিন সাথে সাথে রিংটা খুলে ফেলে দেয় আর বলে, সরি ভাইয়া, আমি এসবে নেই। বলেই চলে আসতে চাইলে আলফাজ আবার আফরিনের হাত ধরে বলে, আরে বেবি শোনো, তোমাকে দেখে আমার মন বলছে, বুক চিনচিন করছে, হায় মন তো মায়ের কাছে চায়। আফরিন এবার একটা চড় বসিয়ে দেয়। আলফাজ একটু দূরে সরে যায়। আফরিন আর বলে, একদম আমাকে টাচ করার চেষ্টা করবি না, জানে মেরে ফেলবো। আলফাজ রেগে গিয়ে এসে আফরিনের গালে চড় বসিয়ে দেয়। আফরিন তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আলফাজ আবার গিয়ে আফরিনকে দাঁড় করিয়ে চোয়াল চেপে ধরে বলে, তোর সাহস হলো কিভাবে আমাকে মারা? তোকে তো আজ। বলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর সেই মেয়েটা ভয়ে দৌড়ে পালায়। আলফাজ এগিয়ে যায় আফরিনের দিকে। আফরিন পিছনে যাচ্ছে, সেইভাবেই উল্টো হামাগুড়ি দিয়ে তখনই একটা লাথি এসে লাগে আলফাজের বুকে আর সাথে সাথে আলফাজ মাটিতে পড়ে যায়। মেঘলা আকাশ, চারিদিকে বাতাস শুশু করে বইছে। আলফাজের ছেলের মধ্যে একজন এসে আদিত্যকে মারতে আসলে কৌশল ধরে ফেলে। আহান আর ওদের গ্রুপের সবাই এসে হাজির। আদিত্য গিয়ে আলফাজকে দাঁড় করায় আর নাক বরাবর ঘুষি মেরে দেয়। এতক্ষণে খবর বাতাসের মতো সারা ভার্সিটিতে পৌঁছে গিয়েছে। আদিত্য আলফাজের হাত মুচড়ে ধরে আর মারছে। বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে আদিত্যর চুলগুলো। চোখে মুখে অসম্ভব রাগ। অহনা আর অন্না এসে আফরিনকে জড়িয়ে ধরে। আফরিনের সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। এই পর্যন্ত তাকে এমন কোনো কিছুর সম্মুখীন হতে হয়নি। আফরিন আর পারে না চোখ বুঝে নেয়। ধাক্কাটা সে সামলাতে পারে নাই। অহনা চিৎকার দিয়ে বলে, কৈলাস ভাইয়া। আফরিন সেন্স হারিয়ে ফেলেছে। কৌশল দৌড়ে আসে। আদিত্য যেন নিজের মাঝে নাই। এই যেন এক হিংস্র পশুর রূপ ধারণ করেছে। গায়েল সিংহ ইচ্ছে মতো মারছে আলফাজকে। আলফাজের বুকে পাড়া দিয়ে বলে, তোকে জানে মেরে ফেলবো।
কত মেয়েদের জীবন নষ্ট করবি তুই? আমার বোনের জীবনটাও তুই নষ্ট করেছিস। তোর জন্য আমি ওকে আমার থেকে দূরে রেখেছি। তোর জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। মেয়েটা সুইসাইড করতে চেয়েছে। তুই ভালো হবি না। আর আজ আমি তোকে আমি তখনই আহান এসে থামায় আদিত্যকে। এতটা সময়ে সব টিচারেরা এসে জড়ো হয়ে গিয়েছে, কিন্তু কেউ কিচ্ছু বলার সাহস জুগিয়ে পাচ্ছে না। আদিত্য যে সহজে রেগে মারামারি করার ছেলে না, সবাই জানে। আসুন আলফাজ সম্পর্কে জানি। বড়লোক বাবার বখাটে ছেলে, দলবল নিয়ে আসে আর জামা কাপড়ের মতো গার্লফ্রেন্ড বদলায়। তার নজর পড়ে আদিত্যের বোন রাবিনার উপর। রাবিনা একবার ভার্সিটি দেখতে এসেছিল, তখনই আলফাজের নজর পড়ে। আর আদিত্য যখন জানতে পারে, রাবিনাকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। আলফাজ কত মেয়ের লাইফ নষ্ট করেছে তা ধারণার বাহিরে। আহান বলে, আদিত্য, আরফিন। আদিত্য চমকে যায় আর বলে, আফরিন কি? আদিত্য দৌড়ে যায় আফরিনের কাছে। অহনা অন্না আফরিনকে অনবরত ডেকে চলছে, কিন্তু আফরিনের খবর নেই। আদিত্য দেখে আফরিনের ঠোঁটের কোণে রক্ত জমে আছে। সে কিছু সময় এক মনে তাকিয়ে থেকে রক্তটা নিজ হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে রক্তটা পরিষ্কার করে দিয়ে কোলে তুলে নিল আমাদের আফরিনকে। সবাই সাইড হয়ে দাঁড়ায়। আদিত্য আফরিনের মুখের দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটছে, আর তার পিছন পিছন অহনা, কৌশল, বাকি সবাই। অন্যদিকে ব্যথায় কাতরাচ্ছে আলফাদের ছেড়ে পেলে। আফরিন যাওয়ার পর আদিত্যদের সাথে দেখা হয় অহনা আর অন্নার তখনই। আজ 4 দিন পর আফরিন ভার্সিটি এসেছে। ফোনটাও অফ করে রেখেছিল। শাওয়ান, অনু সবাই হাজার চেষ্টার পরও সে আজ বাসা থেকে বের হয়েছে। অহনা অন্না যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু আফরিন নারাজ। একরকম সবকিছু থেকে নিজেকে দূরে রেখেছে। আফরিনকে দেখে অহনা আর অন্না দৌড়ে আসে। সবাই কেমন দূরে দূরে থাকছে। আফরিনকে দেখে দৌড়ে আসে আর জড়িয়ে ধরে অহনা আর অন্না। মাথায় হাত বুলিয়ে অহনা বলে, বেবি, এভাবে ভেঙে পড়লে চলবে বল? অন্না আলতো হাতে আফরিনের গালে হাত রেখে বলে, কেমন হারামি তুই! হুম, এত কল, এত মেসেজ দিলাম, ফোন অবধি ধরিসনি। আফরিন আস্তে আস্তে বলে, ফোন সে ব্যাগেই ছিল, বের করেনি। অহনা, আফরিন আর অন্না টুকটাক কথা বলতে বলতে যাচ্ছিল। আফরিন আনমনে হাঁটছিল। তখনই একটা ছেলের সাথে ধাক্কা লাগে। ছেলেটা ভয়ে বলে, সরি 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 ভাবি, আমি দেখিনি, সরি। আফরিন তো অবাক, এই ছেলে তাকে ভাবি ডাকছে কেন? সমস্যা নেই, কিন্তু ভাবি কিভাবে? আমি কিছু বলতে পারবো না, ভাইয়া দেখলে আমাকে মেরে ফেলবে, সরি ভাবি। বলেই ছেলেটা চলে যায়। আফরিন অহনা আর অন্নার দিকে তাকিয়ে দেখে ওরা নর্মাল। আফরিন বলে, ছেলেটা আমাকে ভাবি কেন ডাকলো? অহনা হাসি দিয়ে বলে, হয়তো তোর চেহারা ওর ভাবির মতো দেখতে। মজা করবি না, আমি সিরিয়াস। তখনই বিদ্যুৎ গতিতে কেউ এসে তার হাত ধরে নিয়ে হলরুমের দিকে নিয়ে যাচ্ছে। সবাই সেটা দেখেও যেন না দেখার মতো করে আছে। আফরিন খেয়াল করে দেখে এটা সেই ছেলে, মুখে রুমাল বাঁধা, আর কেউ কিছু বলছে না কেন। আফরিন বলে, আমার হাত ছাড়ুন। আর কি আপনি এই ভার্সিটির সবার সামনে আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছেন? ছেলেটা আফরিনকে ভরা মাঠে সবার সামনে কোলে তুলে নিল। আফরিন আরেক দফা অবাক, আর কেউ কোনো কথা অব্দি বলছে না, তার বান্ধবীরাও না। তার খুশি হয়ে চেয়ে আছে। আফরিন ছেলেটার রুমাল খুলতে চাইলে সে হাত আলগা করে দেয়, আর আফরিন সাথে সাথে ছেলেটার গলা জড়িয়ে ধরে। ছেলেটা আফরিনের কানে কানে বলে, আমার সাথে তুমি কখনোই পারবে না, আর তোমার শাস্তি বাকি আছে। হলরুমে ঢুকে ছেলেটা দরজা লাগিয়ে দেয়। জানালার ফাঁক দিয়ে সূর্যের সোনালি রোদ্দুর রুমে প্রবেশ করছে। ছেলেটা আফরিনকে একটা বেঞ্চের উপর বসিয়ে দিয়ে সে নিজে একটা চেয়ার টেনে বসে। আফরিন ভ্রু কুচকে তাকিয়ে আছে। ছেলেটা তা দেখে হাসতে হাসতে অন্যদিকে তাকায়। কিছু সময় পর আফরিনের হাত ধরে বলে, এতদিন ভার্সিটি আসনি কেন? আর ফোন কোথায়? জানো কত মেসেজ কল দিয়েছি, আমার উপর কি গিয়েছে? আর তোমারও বলছিল, তুমি সেখানে কেন গিয়েছিলে? আফরিনের কোনো হেলদোল নাই। আফরিন চেয়ে আছে। ছেলেটা হাতের ঘড়িটার দিকে কোথায় তো দেখছে, কিন্তু তার মনে পড়ছে না। ছেলেটা বলে, তোমাকে আমার দেখা দিব খুব জলদি, কিন্তু তার আগে তোমার মনে আমার জন্য অনুভূতি সৃষ্টি হোক। আমি পুরো দুনিয়ার সাথে তোমার জন্য লড়ে যদি তোমার কাছে হেরে যাই, তাহলে হবে বলো? তা আমি চাই না। আর এখন তোমার দিকে কেউ চোখ তুলে তাকাবে না। আর তুমি যদি নিজে আমাকে খুঁজতে যাও আর গভীরে তলিয়ে যাবে, ওয়াদা করলাম নিজে আমার কাছে ধরা দিবে। বলেই কপালে চুমু দিয়ে চলে যায়। আফরিন কিছু সময় সে আগের মতো বসে থাকে।
হুশ আসতে আফরিন দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। না, কেউ নেই। সামনে যেতেই দেখে কৌশল, আহান, আদিত্যর কোনো ব্যাপার নিয়ে হাসাহাসি করছে, আর আদিত্য সাথের হাতা উঠাতে উঠাতে ওদের সাথে তাল মিলিয়ে হাসছে। হাসিটা অনেক সুন্দর, কিন্তু হাসে না, হাসতে টাকা লাগে, যত সব। অহনা আর অন্না আসলে আফরিন ওদের দিকে তাকিয়ে বলে, তোরা এত খারাপ কিভাবে পারলি একটা অচেনা ছেলের সাথে আমাকে ছাড়তে? অচেনা না, ছেলে আমাদের জানাশোনা, অনেক ভালো। আর তুই কেমন মানুষ? আদিত্য ভাইয়াকে ধন্যবাদ অব্দি দিলি না? ওরা কিভাবে জানলো আমি লেকের ওইখানে? আমরা যখন ক্যান্টিনে যাচ্ছিলাম তখন আদি ভাইয়ার সাথে দেখা। পরে কৈশাল ভাইয়া জানতে চাইলে আমরা বলি। তখন একটা ছেলে এসে বলে তোকে নাকি ওই বদটাই মারছে। পরে তো তুই জানিসই, এখন একটা ধন্যবাদ দিয়ে আয়। আফরিন ভাবছে আরেকটা ছেলে কিভাবে জানলো, তার সাথে তো কেউ ছিল না। তাহলে সেই সব চিন্তা বাদ দিয়ে আফরিন গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় ওদের সামনে। প্রতিবারের মতো এইবার আর আদিত্য ভ্রু কুচকে তাকায়নি। আজ তার দৃষ্টি ছিল একদম শীতল, যেখানে না আছে বিরক্ত, না আছে রাগ। হয়তো ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে, সেটা হয়তো আবিষ্কার করার ক্ষমতা নেই। আফরিন বলে, ধন্যবাদ ভাইয়া আপনাদের সবাইকে। ব্যাপার না, এটা আমাদের দায়িত্ব ছিল। এখন ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা যাই, হল রুমে দেখা হবে, কালকে তো অনুষ্ঠান, কাজ আছে। আহান আর অহনা ঝগড়া করছে। অহনার মতে এখানে কাঁচা ফুল দিলে ভালো হবে, আর আহান বলছে সেটা নেতিয়ে যাবে। অন্না কৌশলের সাথে সব এগিয়ে পিছিয়ে দিচ্ছে, আর আফরিন চেয়ারে ধরে দাঁড়িয়ে আছে। আদিত্যও কাজ করছে। আফরিন প্রচুর বিরক্ত হচ্ছে। আদিত্য নিচে নেমে বলে, আমার সাথে আসো, কাজ আছে। বলেই ক্যান্টিনের পাশে রেস্টুরেন্টের দিকে পা বাড়ায়। আফরিনও যায় পিছে পিছে। আদিত্য বলে, তুমি গিয়ে বসো, আমি আসছি। আফরিন বাধ্য মেয়ের মতো গিয়ে বসে পড়ে। আদিত্য একটু পর এসে তার সামনে বসে পড়ে। ভাইয়া, আমার এখানে কি করছি? এতে যেন আদিত্যর হেলদোল নেই। সে নিজের ফোনটা বের করে, কৌশলকে কল দিয়ে বলে, একটু সামলে নে। কৌশল কি যেন বলে, আর আদিত্য শুনে হাসে, বলে, শালা পরে তোকে দেখে নিব, ফোন রাখ। একটা ওয়েটার 2টা কফি দিয়ে গেল, আর একটু পর চলে এলো আইসক্রিম, স্ট্রবেরি, চকলেট, ভ্যানিলা ফ্লেভারের। আফরিন বলে, এগুলো দিয়ে কি হবে? আগে কফিটা শেষ করে আইসক্রিম খাও, নয়তো মেল্ট হয়ে যাবে। আপনি এটার সাথে ডিশ মিক্স করেননি তো? আদিত্য রেগে বলে, তুই পাগল? আপনি এটা খেয়েছেন, আমি কেন খাবো? একটা কথা বলবা, মাথায় তুলে আছাড় মারবো। আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন, আর খাবারই বা কেন? একটা পার্সেল আসবে, আর চুপচাপ শেষ করে একটু পর পাস্তা আসবে। আজব, খাওয়াবেন ভালো কথা, আগে পাস্তা খাওয়াতেন, তারপর আইসক্রিম। এটা আবার কেমন নিয়ম? একটা কথা বলবা তো তোমাকে আমি খুন করে ফেলবো। এই ছিল আপনার মনে? আমি জানতাম। কোন স্টুপিডের পাল্লায় পড়েছি আমি? তুমি খাবে না? খাচ্ছি তো। তখনই একটা মেসেজ আসে আদিত্যর ফোনে। আদিত্য বলে, তুমি এটা শেষ করে আমি পার্সেল নিয়ে আসছি। আফরিন মাথা দলিয়ে সম্মতি দেয়। তার পাস্তা, আইসক্রিম, চকলেট বরাবরই অনেক পছন্দের। নীল রঙের গাঢ় জামদানি শাড়ি পরে ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছে আফরিন। নীল হিজাব, নীল শাড়ির, মুখে হালকা মেকআপ। অহনা আর অন্যার জোড়াজুড়িতে আজ শাড়ি পরেছে আফরিন। আফরিনকে দেখে থমকে গিয়েছে কারো হৃদস্পন্দন। না, হৃদস্পন্দন থাইমা গেলে ময়রা যাইব। থমকে গিয়েছে তার দুনিয়া। তার হাতে ছিল এক গুচ্ছ লাল টকটকে গোলাপ। ইচ্ছে করছে এখনই গিয়ে তার সামনে বলে দিতে নিজের মনের কথা। অহনা আর অন্নাও সেম সাজ, তিনজনকেই সেই লাগছে। আফরিন অহনা অন্নার সাথে ছবি তুলছিল। তখনই একটা জুনিয়র ছেলে এসে আফরিনকে একটা গোলাপ ফুল দিয়ে বলে, ভাবি ভাইয়া দিয়েছে। আফরিন বিরক্ত হয়ে বলে, আমি তোমার কোন জন্মের ভাবি? আর তোমাদের এই ভাইটা কে? যার বউ তুমি। আচ্ছা এখন যাই, কাজ আছে। তাছাড়া আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আসি ভাবি, আসসালামু আলাইকুম। আফরিন আরো বিরক্ত অহনা আর অন্যার কাছ থেকে। অহনা বলে, আমাদের দিকে না তাকিয়ে চিরকুটটা খুলে দেখ। আফরিন চিরকুটটা খুলে দেখে। এইভাবে আসাটা কি খুব দরকার ছিল? থমকে গিয়েছে আমার দুনিয়া, আরেকটু হলে নিশ্চিত মারা যাব। এই গাঢ় কালে কাজল ঠোঁটে কৃত্রিম রংটা না লাগালেও পারতে, কারণ তোমার এই গোলাপের মতো ঠোঁটের কাছে এই রং তুচ্ছ। একটা গান আজ খুব মনে পড়ছে। আফরিনের মনে সংকেত দিচ্ছে নতুন অনুভূতির। হয়তো মনে বয়ে যাচ্ছে প্রথম ভালো লাগার অবুঝ অনুভূতি, এক অন্যরকম ভালো লাগা।
ভালো লাগার কারণটা আফরিন জানতে চায় না। কিছু ভালো লাগার কারণ হয় না বা খুঁজতে নেই। আফরিন চিরকুটটা নিজের পাশে রেখে নিজে ফুলটা হাতে নিয়ে নিল। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সবাই হাসাহাসি গল্প করছে, আফরিনরাও মজা করছে। নাচ গান ইত্যাদি বেশ ভালোই লাগছে। অনেক সময় বসে থাকাতে আফরিনের পা ঝিমঝিম করছে, শাড়ির কুচিগুলোও অনেকটা এলোমেলো হয়ে গেছে। আফরিন উঠে দাঁড়িয়ে বলে, তোরা থাক, আমি আসছি। পাটা ঝিমঝিম করছে আর কুচিগুলোও ঠিক করতে হবে। অহনা অন্না আসতে চাইলে আফরিন বারণ করে দেয়। সে বলে সে পারবে। ওয়াশরুম থেকে মাত্রই বেরিয়ে এসেছে আফরিন। রাত হয়েছে, চারিদিকে একটা কেমন নীরবতা, ভয় কাজ করছে। মাঠ থেকে গানের আওয়াজ আসছে। হঠাৎই কেউ পেছন থেকে এসে আফরিনের চোখ বেঁধে দেয় রুমাল দিয়ে, আর হাত চেপে ধরে বলে, ভেবেছিলাম হয়তো আমি আজ সারপ্রাইজ দিব, কিন্তু তুমি আমাকে চমকে দিলে। চলো, তোমার সারপ্রাইজ বাকি। কে আপনি? ছাড়ো না আমাকে। ছেলেটা কিছু না বলেই কোলে তুলে নিল আফরিনকে। হঠাৎ করে আফরিনকে কোলে তুলে নিলে আফরিন ভয় পেয়ে আঁকড়ে ধরে ছেলেটার গলা। আফরিনের নখ বড় হওয়াতে বেশ খানিকটা ছিলে যায়। ছেলেটা কিছু বলে না। তারপর সে আফরিনকে ভার্সিটির ছাদে নিয়ে চোখ খুলে দিয়ে চলে যায়। আফরিন চোখ মেলে অবাক। প্রদীপ দিয়ে খুব সুন্দর করে বিশাল বড় ছাদে আই লাভ ইউ লেখা। আর একটু পরই ফানুস উঠতে লাগে। আফরিন যেন হারিয়ে ফেলেছে নিজেকে। হঠাৎ করে সেই ব্যক্তির কথা মনে পড়তেই সে দৌড়ে নিচে নামতে থাকে। শাড়িতে বেজে পড়ে যেতে চাইলে কেউ তাকে ধরে ফেলে। আফরিন ভালো করে তাকিয়ে দেখে আদিত্য। আদিত্য আজ নীল রাত পাঞ্জাবি আর সাদা পাজামা, বেশ সুন্দর লাগছে। আফরিন ভালোভাবে দাঁড়িয়ে বলে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি কি এখান থেকে কোনো ছেলেকে বেরিয়ে যেতে দেখেছেন? কই না তো, কেন আশিক নাকি? আর এখন তুমি এখানে? আফরিন আনমনে বলে, আশিক না ছাই, সাইকো একটা। আদিত্য সেটা শুনে হাসি দিয়ে বলে, সাইকো নামটা খারাপ না, কিন্তু এখানে কি করো? আর সাইকোটাই বা কে? আফরিন বলে, ওয়াশরুমে গিয়েছিলাম। আদিত্য বলে, তোমাকে তো দেখলাম ছাদে থেকে আসতে। তা সাইকো কি সেখানে ছিল? যেদিন আমি সাইকোটাকে দেখতে পারবো ওই দিন আপনিও দেখেন। আজ আফরিন আর অন্না অহনাদের বাসায় থাকবে। আফরিনদের বাসা ভার্সিটি থেকে অনেকটা দূরে। শাওয়ান গিয়েছে কাজের জন্য সিলেটে, আর তার বাবার ফিরতে অনেক লেট হবে। কৌশলদের মা বাবা গিয়েছে গ্রামে, তাই সব মিলিয়ে তারা আজ অহনাদের বাসায় থাকবে। কৌশলও কম না, সেও তার দুই বন্ধুকে নিয়ে এসেছে। অনুষ্ঠান শেষে সবাই একসাথে বাসায় ফিরেছে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। কৌশল বলে, আফরিন কিছু খাবে? নুডলস হলে মন্দ হয় না। তাহলে তোমরা মুভি দেখো, আমি আর আরফিন অন্না যাচ্ছি নুডলস বানাতে। কিছু সময় পরই সবাই একসাথে খেতে বসে। আফরিন বলে, এইভাবে বোরিং লাগছে, চলো ট্রুথ আর ডেয়ার খেলি। সবাই রাজি, বোতল ঘোরানো হলো। প্রথম গেল আহানের দিকে। আমি সত্যবাদী, তাই সত্যবানের থ্রু। আফরিন দুষ্টু হাসি দিয়ে বলে, কয়টা প্রেম করছো? আহান মুখটা ছোট করে বলে, সারিকে তুমি এখন চিপায় আমাকে না ফেলায় আমার হাতে আঙুল দরজায় চিপায় রেখে চাপ দিতে বাইচে যেতাম। আমি এই অহনাকেই লাভ করেছি। সত্যি তো? মেরিজান। তারপর আবার বোতল ঘুরানো হয়, যায় আদিত্যর দিকে। আদিত্য কি নিবি? আদিত্য নুডলস চিবাতে চিবাতে বলল, ডেয়ার। গান গাইতে হবে, কারণ তুই গান গাইতে পারিস ভালো। বলেই গিটার নিতে চলে গেল। আদিত্য আজ বাধা দিল না। কৌশল গিটার হাতে নিয়ে আসে। আদিত্য পানিটা খেয়ে বলল, কোন গান শুনবি? তোর যেটা ইচ্ছে। আদিত্য গিটারে টুংটাং সুর তুলতে তুলতে গাইতে লাগলো, তুই আরেকটু আনমনে থাক, উড়ে যাক তোর কবিতা মাখা চুল। এই শহরে হাজারো প্রেমিকেরা তোর ভালো চাই, বলে তাই উপন্যাসের বন্যা দিয়ে মিছিল করে যায়। আমি অলস তাই পিছে পড়ে রই। দিশেহারা তুই আর আমি মিলে দুই। আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই। আমার বোকা অভিমান, তাসে হেরে যাওয়া দান। তোর পুরনো কাগজে আমি মাথা গুজে শুই। তোর পুরনো কাগজে আমি মাথা গুজে শুই। একটা লম্বা টান দিয়ে থেমে যায় আদিত্য। আফরিন গানটা শুনে বেশ ভালো লাগছে। সে বলে, বাহ ভাইয়া, আপনার গানের গলা তো বেশ ভালো। আদিত্য কিছু না বলে নুডলস খাওয়াতে মন দেয়। আফরিন একটা ভেঙচি কেটে খেলায় মন দেয়। তারপর বোতল ঘুরালে বোতলটা যায় অন্নার দিকে। অন্না বলে, ডেয়ার। আফরিন বাঁকা হাসি দিয়ে বলে, ওই দিন আমাকে এই অ্যানাকন্ডা তালগাছ মানে আদিত্য ভাইয়াকে প্রপোজ করতে বলেছিলি না, এখন তুই কৌশল ভাইয়াকে প্রপোজ করবি। অন্না অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আফরিন ইশারায় বলে প্রপোজ করতে। অন্না বলে, ডিয়ার।
অন্য কিছু দিলে হয় না? মানবো না, মানছি না। কৌশল ভ্রু কুচকে হাসছে, হয়তো সে এটার জন্য প্রস্তুত ছিল। প্রপোজ করতে গোলাপ লাগে, সেটা কোথায় পাবো? আফরিন আদিত্যর দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলে, ভাইয়া, আমার পার্সটার পাশে ফুলদানিতে প্লাস্টিকের গোলাপ ফুল আছে, সেখান থেকে একটা ফুল দেন। অর্ণা বুঝতে পারছে তার আর আজ কোনো বাহানা কাজ করবে না। মনে মনে সেও কৌশলকে ঠিকই লাইক করে, কিন্তু তার অতিরিক্ত খেয়াল জিনিসটা অর্ণার পছন্দের না। সে খোলা পাখির মতো মুক্ত আকাশে ডানা মেলে উঠতে চায়। অর্ণা ফুল নিয়ে কৌশলের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আই লাভ ইউ, বাট আমি এই বাধ্য নিয়মে জড়াতে চাই না। আমার ওপর বিশ্বাস রাখতে হবে, আর দায়িত্বটা সমানভাবে। কারণ আমার জন্য যেমন অনেক ছেলে আছে, আপনার জন্য অনেক মেয়ে উপস্থিত আছে। আর আগের জন্য সরি। কৌশল ফুলটা নিয়ে বলে, হ্যাঁ আমি রাজি, কিন্তু একটা জিনিস, বাইরের কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না। ঠিক আছে। কৌশল ভাইয়া, মানে আপনি এত ভালো কিভাবে? না মানে আমিও তো প্রপোজ করেছিলাম। আপনার এই লম্বা অ্যানাকন্ডা তালগাছ নামক বন্ধুটা আমাকে কি শাস্তিটাই না দিল, আর আপনি? আচ্ছা আদি ভাইয়া, আপনি তো কৌশল ভাইয়ার কিছু শিখতে পারেন। আদিত্যর হাতে ছিল সোফার কুশন, সেটা সে আফরিনের দিকে ছুঁড়ে মারল আর বলে, আমি আদি কৌশল না, আর কৌশল কৌশল আদি না। সবাই এক না হোক সেটা ক্যারেক্টারের দিকে বা সম্পর্কের দিকে মাইন্ডেড। স্টুপিড। আফরিন চোখ রাঙিয়ে বলে, খুবই সুতুম প্যাঁচা একটা। আদিত্য রেগে উঠে দাঁড়ায় আর বলে, কি বললে আবার বলো। আফরিন উঠে দাঁড়িয়ে কিচেনের একটা দৌড় দিয়ে বলে, কফি খাবে তোমরা? দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসছি। ওকে, তো তোরা থাক, আসছি। আদিত্যর যাওয়ার পরই সবাই হু হু করে হেসে দেয়। আদিত্যর জন্য আরফিন ঠিকই আছে। আরফিনের সাথে যখন আদিত্য ভাইয়ার অ্যাগ্রেসিভ ভাবটা খুবই কম থাকে। টম অ্যান্ড জেরি নিউ ভার্সন। চলো আমরাও যাই, দেখে আসি। চুপচাপ এখানে বস, আমি মুভি সিলেক্ট করছি, হেল্প করো। ঠেকা পড়ছে। অন্না, তোমাকে বানিয়ে দিব বন্যা। সেই বন্যায় ভাসিয়ে নিয়ে যাব তোমাকে সহ, তোমার এই এলোমেলো কথা। তোরা চুপ করবি, নয়তো এই ফুলদানিটা আহানের মাথায় ভাঙবো। আহান ধরপড়িয়ে উঠে দাঁড়ায় আর বলে, ইন্না লিফা, আমাকে কেন মারবা? আমি কি করেছি? অহনা হাসি দিয়ে বলে, কৈশাল, আমার ভাই আর অন্না হবু ভাবি, তাই আর আমি ওদের মারতে পারবো না। কারোর ওপর না কারোর ওপর রাগ দেখাতেই হবে, সেটা না হয় তোমার ওপরেই দেখাই। মাথায় তুলে দিব এক আছাড় ফাজিল মায়া। কৌশল এখানে আয়, মুভি সিলেক্ট করি, আর তোমরাও হেল্প করো। অহনা আর অন্নাও তাদের হেল্প করতে লাগে। অপরদিকে কিচেনে গিয়ে আফরিন দম নিয়ে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচাও, আর জীবনেও রাগাইতাম না। আফরিন এই বলে ফ্রিজ খুলতে যাবে, তখনই কেউ তাকে ধরে টান দেয়। সে গিয়ে পড়ে তার বুকে, কিন্তু আফরিনের সেই দিকে খেয়াল নেই। তার কাছে পারফিউমের স্মেলটা খুব চেনা চেনা লাগছে। তার হুঁশ আসে তখন, যখন আদিত্য তার চোখের তুড়ি বাজায়। আফরিন দেখে আদিত্য রাগী চোখে তাকিয়ে আছে। আফরিনের জান যায় যায় অবস্থা, তার মাথায় থেকে পারফিউমের ভূত পালিয়েছে। আদিত্য বলে, কি যেন বলছিলে? অ্যানাকোন্ডার তালগাছ, হুতুম পেঁচা, খবিস। আই এম দুঃখিত, আর জীবনেও বলতাম না বাচ্চাদের মতো মুখ করে। এত কিউট করে কেউ বললে রেগে থাকা যায়? নেক্সট টাইম। নো নেভার, নাক্কো, জীবনে না, মানে বলতাম না। আদিত্য হঠাৎ করে আফরিনের খোপায় গোজা কাঠিটা খুলে নিল। পলকের মাঝে সিল্কি চুলগুলো কোমর ছাড়িয়ে এলোমেলো হয়ে গেল। বর্ষাকাল, হয়তো ঝড় হবে। কিচেনের জানলা খোলা রাখাতে বাতাসটা বেশ তীব্রভাবে কিচেনে প্রবেশ করছে, সাথে ধুলো ফ্রি। আফরিন তা দেখে দৌড়ে গিয়ে জানালা লাগাতে যায়, কিন্তু ধুলোর কারণে সে চোখে দেখছে না। চুলগুলো তো আরো জ্বালাচ্ছে। আদিত্য ধীর পায়ে গিয়ে জানালা লাগাতে সাহায্য করে আফরিনকে। আফরিন ধীরে ধীরে চোখ খুলে। হঠাৎ বিদ্যুৎ চমকায় বেশ জোরে। আদিত্য ভেবেছে হয়তো এখনই চিৎকার দিবে। ধারণা তার ঠিক, কিন্তু ভয়ে না, আনন্দে। আফরিন বলে, ওয়াও, উফ, কি যে ভালো লাগে এই শব্দটা, মন চায় রিংটোন দিয়ে রাখি। আদিত্য যেন অবাকের শীর্ষে অবস্থান করছে। আদিত্য বলে, তুমি একটা আনরোমান্টিক মেয়ে। আমি যা খুশি তাই, আপনার কি? আমারই তো সব, কারণ তুমি আমার সাথে আবার বেয়াদবি করছো।
রাগী চোখে তাকিয়ে আফরিন বলে, ভাইয়া আপনি এত দজ্জালের মতো তাকান কেন? আমার জান যায় যায় অবস্থা। আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল। কি? আফরিন ফ্রিজ থেকে পানি বের করে খেয়ে বলল, আমি যখন ভার্সিটিতে মানে ছাদে থেকে নামছিলাম তখন আপনি সেখানে কি করছিলেন? আদিত্য আফরিনের হাত থেকে গ্লাসটা নিয়ে পানি ঢেলে খেয়ে বলে। প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলাম। আফরিন অবাক হয়ে বলে, আপনার জিএফ আছে? ওহে বালিকা, তুমি ধন্য। আদিত্য ভ্রু কুচকে বলে, বেশি না বুঝলে হয় না।